এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘোর ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সকলকে কোচবিহার সিকনের পক্ষ থেকে আজ সকালের আমন্ত্রণের এই প্রভাতী অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা বাচিক শিল্পী ভাস্বতীকে পেয়ে গেছি। ভাস্বতীর একজন বাচিক শিল্পী, আবৃত্তি, কবিতা, বিভিন্ন পাঠ, এই ক্ষেত্রে তার অবাধ বিচরণ। খুব মিষ্টি মেয়ে এবং খুব সুন্দরভাবে এই শিল্পটাকে সে আয়ত্ত করেছে এবং আজকের এই প্রভাতী আড্ডায় আমরা তাকে পেয়ে ভীষণভাবে খুশি, ভীষণভাবে আনন্দিত। আমরা কোচবিহার সিকনের পক্ষ থেকে সবার আগে ভাস্বতীকে স্বাগত জানাচ্ছি। নমস্কার দাদা। ভাস্বতী, আমাদের সিকনের আড্ডায় আজকে তোমাকে পেয়ে আমরা ভীষণভাবে খুশি এবং বলতে দ্বিধা নেই যে এই প্রভাতী আড্ডায় বহু শিল্পী তারা সঙ্গীত পরিবেশন করেছেন, আবৃত্তির অনুষ্ঠান নিয়ে এসেছেন এবং বিভিন্নভাবে আমাদের সম্মানীয় দর্শক শ্রোতাকে মুগ্ধ করেছেন। আমরাও আশা করব তোমার কবিতা শুনে আজকে আমাদের দর্শকরা, শ্রোতারা তারা আনন্দ পাবেন। এবং তার আগে একটু আলাপচারিতায় থাকি তোমার সঙ্গে। আজকে প্রথম যে কবিতাটা আমরা শুনবো, কোন কবিতা তুমি শোনাবে প্রথমে আজকে আমাদের? প্রথমেই আমি কবিগুরুকে নিয়ে একটি কবিতা বলছি। কবিতার কথা বললেই যার নাম প্রথমেই আমাদের মনে আসে, কবিগুরুর কবিতা। একটি ছোট ছেলের জীবনকে নিয়ে তিনি একটি কবিতা লিখেছেন। তার পড়াশোনার জীবন ভালো লাগে না, সে স্বাধীনভাবে বাঁচতে চায়। সেই কবিতাটি লিখেছেন কবি বাউল। তো এই কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। আজকের এই সকালের স্নিগ্ধ পরিবেশে নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাউল কবিতাটি আমাদেরকে মন ছুঁয়ে যাবে। আসুন শোনা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল। দূরে অশ্বত্থ তলায় পুঁতির কঞ্চিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ।
দূরে কেন আছো? বাউল দ্বারের বাউল আমারই এইখানে, সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, এই গানটিতে সেই বাউলের এক অমোঘ টান রয়েছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। সেই আমাদের এই বাংলার, গ্রাম বাংলার মাঠে ঘাটে যে উদাস বাউল গান গেয়ে ফেরে, সেই বাউলেরই এক ছোঁয়া পেলাম কবির এই বিখ্যাত কবিতাটি ভাষ্যতে আমাদের উপহার দিল। ভাষ্যতে এই কবিতাকে ভালো লাগা বা ভালোবাসা কবে থেকে শুরু হলো? আমি ছোটবেলা থেকেই কবিতাকে ভালোবাসতাম। ছোটবেলায় দেখতাম আমার বাবা আবৃত্তি করতেন, বিভিন্ন পুরস্কার আনতেন, সেখান থেকেই ভালো লাগা, কিন্তু কোনোদিনও শেখা হয়ে ওঠেনি। এবার মেয়েকে কবিতাতে দিলাম আবৃত্তিতে, দেখলাম যে ওর উচ্চারণে একটু প্রবলেম আছে, তার জন্য দিলাম। এবার ওর গুরু চুমকি বাগচি ম্যাম, তার কাছ থেকেই আমার অনুপ্রেরণা, সেখান থেকেই আমার শেখা শুরু, এখান থেকেই পথ চলা শুরু, চলছে কবিতা, ভালোবেসে যাচ্ছি, করে যাচ্ছি। খুব ভালো। তো এই কবিতার পথে পা বাড়ানো এটা কতদিন? কবিতা বিগত 2 বছর ধরে আমি কবিতার সাথে আছি। ছোটবেলায় মানে কবিতার সাথে যাপন, কবিতার সাথে যাপন, হ্যাঁ, বিগত 2 বছর ধরে আছি। হ্যাঁ, বেশ। কি কি কবিতা বলতে ভালো লাগে? মানে কোন কবিদের কবিতা বেশি টানে? বিশেষ করে আমি কবিগুরুর কবিতাই বেশি করি, রবীন্দ্রনাথ ঠাকুরের, আর এমনি আধুনিক কবিতাগুলোও ভালো লাগে, করি। বেশ। কবিতা শুনতে এই যে বর্ষার একটা ঘন ঘটা চলছে, হ্যাঁ, যদিও কোচবিহারে সেরকম ভাবে বর্ষার আনাগোনা খানিকটা কম, দক্ষিণবঙ্গ ভেসে যাচ্ছে খরা এইদিকে উত্তরবঙ্গে, আর দক্ষিণবঙ্গে বন্যা, চারিদিকে জল থই থই করছে, বর্ষার যেন এক অপরূপ রূপ ফুটে উঠেছে। একদম। কিন্তু আমাদের কোচবিহারের কিন্তু সেই অর্থে বর্ষার সেই গভীরতা বা প্রাবল্যটা নেই, তাই না? কিন্তু তবুও তো বর্ষা, শ্রাবণের এই যে ভরা মরশুমে আমরা পাড়ি দিয়েছি। আজকে প্রভাতেও দেখো চারিদিকে কেমন মেঘমুক্ত আকাশ, পরিষ্কার আবহাওয়া, কোথাও কোনো মেঘের কোনো ভ্রুকুটি নেই, তাই না? কিন্তু তবুও তো বলতে হয় আবারও যে ভরা বর্ষায় আমরা রয়েছি। তো বর্ষার কোনো একটা কবিতা কি পড়া যেতে পারে? একদম। আমি কবি শুভ দাশগুপ্তের একটি কবিতা শোনাই, মেঘ বলল যাবি। অ্যাকচুয়ালি আমাদের তো খুব ব্যস্তময় জীবন, আমরা নিয়ম বাঁধা জীবনের মধ্যে আছি। এবার এই জীবন ছেড়ে আমরা কোনো সময় ইচ্ছে হয় আমাদের অনেক দূরে কোথাও চলে যাই, সেই নিয়েই কবি শুভ দাশগুপ্ত একটি কবিতা লিখেছেন, মেঘ বলল যাবি। এই কবিতাটি শোনাচ্ছি। বেশ। মেঘ বলল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি, আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো ভাঙবো, ভেঙে পড়বো, এই মেয়ে তুই যাবি, আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই,
জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। দেখো, তোমার এই কবিতার উত্তরে রবি ঠাকুর বলেছে, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, ভুবন বলে তোমার তরে। এই গানটা নিশ্চয়ই শোনা আছে। একদম। এবং এই কবিতার সঙ্গে, এই কবিতাটা তুমি যখন পাঠ করছিলে তখন মনে হচ্ছিল এই গানটাই যেন অনুরণিত হচ্ছে মনে মনে। তুমি বলছিলে মেঘ তোমাকে বলেছে যেতে, আর তুমি বলছো যাব না, কিন্তু মেঘ বলেছে যাব যাব, তাই না? দেখো, প্রত্যেকটা কবিতার সঙ্গে একটা কিন্তু ভাবনার মিশেল থাকে। মানে কবিরা বলেন যে কবিতা রচনা হয় কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ প্রত্যেকটা রচনার পেছনে কোনো একটা কাহিনী থাকে। এই যে শুভ দাশগুপ্তর একটা বিখ্যাত কবিতা, এত ভালো লাগার একটা কবিতা তুমি পাঠ করলে, তার আগে বাউল কবিতাটা তুমি রবি ঠাকুরের পাঠ করে শোনালে, এই প্রত্যেকটা কবিতার পেছনে কিন্তু একটা নিশ্চয়ই কোনো গভীর কাহিনী রয়েছে। এবং কাহিনী না ঘটলে তার থেকে রচনা তৈরি হয় না। এবং বিশেষ করে কবিতা, প্রত্যেকটা কবিতার পেছনে একটা ঘটনা, একটা গল্প রয়েছে। আচ্ছা, একটু ব্যক্তিগত কথায় আসি। তুমি কবিতার পাশাপাশি আর কি কি ভালোবাসো? আমি একজন স্কুল টিচার। আচ্ছা, তুমি বাই প্রফেশন একজন টিচার। বেশ, কোন সাবজেক্ট? আমার জিওগ্রাফি। আচ্ছা, জিওগ্রাফি সাবজেক্টের টিচার। এবার খুব একটা সময় হয়ে ওঠে না অন্য কিছু করার। এবার চেষ্টা করি, গান ভালোবাসি ভীষণ। দাদা, আপনার মুখে গান শুনতে খুব ভালোই লাগছিল। তো গান ভালোবাসি, গান শুনি, আর এই গুনগুনানি গান তো হয়ই, আর এই কবিতা নিয়েই আছি। বেশ, তাহলে ভূগোল মানে আমাদের জিওগ্রাফির টিচার যেহেতু, তাহলে প্রকৃতির প্রতিটি পড়তে পড়তে তোমার আনাগোনা, তাই না? একদম প্রকৃতির সাথে, প্রকৃতির উত্থান পতন, এই জাগতিক শক্তি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে একটা নিবিড় যোগাযোগ রয়েছে ভাস্বতীর। ভীষণ ভালো লাগছে যে এই যে তুমি আবৃত্তি শিখছো বললে, বিগত 2 বছর ধরে আবৃত্তির সঙ্গে তোমার যাপন। ছাত্রছাত্রীদের, তোমাদের কোয়েট স্কুল নিশ্চয়ই নাকি? হ্যাঁ, কোয়েট স্কুল। তো বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছ এইভাবে, মানে তাদেরও যাতে উচ্চারণ বা তাদের পাঠ এবং কবিতার প্রতি যাতে ভালোবাসা তৈরি হয়, এ বিষয়ে নিশ্চয়ই তোমার যত্ন রয়েছে। হ্যাঁ, আমাদের বিশেষ করে প্রত্যেক দিন তো ওরা নিয়মের মধ্যেই ক্লাস করে। এবার শনিবার দিন ওরা একটা থাকে, আনন্দ পরিসর বলে একটা জিনিস আছে, তো ওখানে ওদের বলা আছে বিভিন্ন অ্যাক্টিভিটিস করাতে। সেখানে ওই আবৃত্তি, নাচ, গান এইসব করে ওরা ভীষণ আনন্দ পায়। আর আবৃত্তিটা আমি ওদের করতে বলি মেইনলি যেসব বাচ্চাদের উচ্চারণের অসুবিধা আছে, এগুলো করলে তাদের উচ্চারণটা ভীষণ স্পষ্ট হয়। একদম। আর আবৃত্তি, পাঠ এগুলো যত বেশি অভ্যাস করবে তত বেশি তাদের একটা স্মার্টনেস তৈরি হবে। কথা বলার যে বিভিন্ন রকম শৈলী রয়েছে সেগুলো তারা আয়ত্ত করবে, এবং বড় হয়ে তারা বিভিন্ন জায়গায় যখন নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে তখন কিন্তু অনেক বেশি সহযোগী হয়ে উঠবে, তাই না? আর বিশেষ করে যেহেতু গ্রামের স্কুল, বাচ্চারা এমনি অনেক স্বাদ থেকে একটু পিছিয়ে থাকে, বঞ্চিত থাকে। ফলে আমাদের সকলেরই কর্তব্য, যারা আমরা এই সমস্ত মানে আবৃত্তি, গান, নাচ বা বিভিন্ন শিল্পকলার সঙ্গে যুক্ত, আমরা যদি তাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারি, তারাও কিন্তু অনেক বেশি উৎসাহ পাবে। এবং একজন শিক্ষক হিসেবে নিশ্চয়ই তুমি সেই বিষয়ে অবশ্যই যত্নবান হও। যারা দর্শকবৃন্দ এসছেন, কিছুটা পরে জানিয়ে রাখি, কোচবিহার সিকনের এই নতুন ব্যবস্থাপনায় প্রভাতী অনুষ্ঠান আজ সকালের আমন্ত্রণে, বা গুড মর্নিং কোচবিহার যাই বলি না কেন, অনুষ্ঠান কিন্তু সবটাই আপনাদের জন্য। এখানে প্রতিদিনই
একজন নতুন শিল্পী আসেন এবং সেই শিল্পী নিজেকে উজাড় করে দেন একমাত্র আপনাদের জন্য। তাই বলছি, যদি কেউ আগ্রহী থেকে থাকেন অবশ্যই আমাদের কোচবিহার সিকনের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানানো হবে এবং আপনার অনুষ্ঠান পরিবেশন করবার আমরা সুযোগ করে দেব, এই কথা আমরা দিলাম। যাই হোক, আমরা আজকের এই প্রভাতী আড্ডায় আমাদের মাঝে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে আছে ভাস্বতী বর্মন। তিনি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষিকা, কিন্তু তার দ্বিতীয় প্রেম অবশ্যই কবিতা, তাই না? একদম। আচ্ছা, আমরা রবীন্দ্রনাথ শুনলাম, শুভ দাশগুপ্ত শুনলাম, হ্যাঁ। এবার আমি একটু ভিন্ন স্বাদের একটি কবিতা শোনাচ্ছি, একটা আঞ্চলিক কবিতা শোনাচ্ছি। ডক্টর সোমনাথ দে কবিগুরুকে নিয়েই লিখেছেন। ডক্টর সোমনাথ দে লিখেছেন ইকবার ঘুরে আয় ঠাকুর, এই কবিতাটি শোনাচ্ছি। ই বুছর বসেক মাইসের করহাতাতে তোর জন্মদিনটো হইছে মুদের গেরামের কিলাপটোতে। বলি অ রবি ঠাকুর, তো কিমন কইরে ই ত কিছু লিখলি ব, মুরা তো পৈতে পৈতে থকাইন গেলি ব। মুদের স্কুলের ফণি মাস্টার বলছিল বটে, তুলা কি সব জায়গাটাতেই থাকিস, দুঃখে সুখে ইমন কি অভিমান্ত হইলেও সেখানে থাকিস বটে। ই দিক না, ইখন ভোটের সময় ও নেতাগুলান তোকে লিয়ে কত ভাষণ দিনছে, লাই লাই ভয় হবেক হবেক জয়, তোর গান কইছে, বলছে তুলা কি মুদের গরব বটে। ওদিকে তোর মেডেলটো যে চুরি হইয়া গিল, তার বেলায় কোনো হুষ্ট উহাদের লাই রে ঠাকুর, হুষ্ট উহাদের লাই। সিসে তুকেও কিনা উহারা ভুটের পুচারে লামাই দিল হে। মুরা তোর কত বড় ভক্ত, সিটো বুঝাইবার লাইগে গাদা গাদা তোর বই কিনহে আলমারিটোতে সাজাই রাখছি। গটা কত কবিতা গল্প পড়েছি, যেন বাকিটো সুমাজকে দিখাইবার তরে। ফেলেকটোতে লেতার ছবি ইমন বড় কইরা আইছে, আর ই কোনটোতে তোর ছবি লাগাইছে। দেখে বুঝার উপায় লাই যে কাহার জন্মদিনটো হইছে বটে। ই কি দিন আইলো হে ঠাকুর, ই কি দিন আইলো। আবার কদিন আইগে দেখলাম তো সাইধের শান্তিনিকেতনটোতে ও মিয়াগুলান খুলা পিত্ততে তোর লিখা গানের লাইনগুলাকে লইয়া, ছি ছি, আমি মুখে আইনতে পাইলাম না হে ঠাকুর। তু উহাদের মাপটো করিস কেনে, সমাজের ই খইটো ঠিকাতে তু আবার একবার ঘুরে আয় ঠাকুর, আবার একবার ঘুরে আয়। কি সুন্দর ব্যক্ত করেছে। এই যে আঞ্চলিক ভাষায় কবিতার মধ্যে একটা মাটির টান রয়েছে, প্রতিটা কবিতাতেই রয়েছে, কিন্তু এই আঞ্চলিক ভাষার মধ্যে, অর্থাৎ যে মানুষগুলো আমাদের তথাকথিত ভাষা বাংলা ভাষায় হয়তো তার ভাবটা বিনিময় করতে পারবে না, কিন্তু এই যে আঞ্চলিক ভাষার মধ্য দিয়ে সেই সমস্ত মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া যায় তার ভাবনাকে, কবির ভাবনাকে এবং বিভিন্ন বিষয়বস্তুগুলোকে, সেটা কিন্তু অনেক বেশি বাস্তবিক, তাই না? আচ্ছা, ভাষ্যতে একটা আবদার করব, যেহেতু আমরা কোচবিহারের রাজবংশী ভাষায় কিন্তু বহু কবিতা রয়েছে। তোমার কি তেমন কোনো রাজবংশী কবিতা জানার আছে? কিছুটা হলেও কি জানা আছে? শুনেছি, কিন্তু এই মুহূর্তে আমি সেটা করতে পারবো না। এবং অবশ্যই তোমার কাছে আবদার রইল, পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আমাদের কোচবিহারের প্রাণের ভাষা রাজবংশী ভাষা, এই রাজবংশী ভাষায় আমরা কবিতা শুনবো, অবশ্যই শোনাবো। ভীষণ মিষ্টি কিছু কবিতা রয়েছে, কিছু না মানে প্রায় অনেক কবি তারা রাজবংশী ভাষায় ব্যক্ত করেছেন তাদের মনের ভাব, ভীষণ মিষ্টি লাগে এবং প্রাণের কাছাকাছি অনুভব জাগে মনে। যাই হোক, আমাদের কিন্তু গানে যেমন বিভিন্ন রকম মানে বৈচিত্র্যময় অবস্থা রয়েছে গানের, কবিতাতেও কিন্তু প্রতিবাদের কবিতা রয়েছে, তাই না? প্রেমের কবিতা রয়েছে, প্রকৃতির কবিতা রয়েছে, তো প্রতিবাদের কবিতাও কিন্তু রয়েছে। যেমন নজরুলের কবিতা পড়লে সুকান্ত ভট্টাচার্যের কবিতা থেকে শুরু করে এবং বিভিন্ন আধুনিক কবিরা তো রয়েছেন। তো
আমরা কি কোনো সেরকম কবিতা শুনতে পারি? হ্যাঁ, একটি আধুনিক কবিতাই শোনাচ্ছি আমি এবার। এটি একটি প্রতিবাদী কবিতাই। একটি আহত চিলকে আশ্রয় দেওয়ার মাধ্যমে কবি সমাজের প্রতি তার মমত্ববোধ বুঝিয়েছেন এবং প্রতিবাদ করেছেন। তো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কলঘরে চিলের কান্না শোনাচ্ছি। ঠিক আছে। এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগন বিহারী চিল, খরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা মুশে গেল ছাতের কার্নিশে, কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে গেল দ্বীপ্রহর। তখনও মরনি তুমি। দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান, বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে, ফের আকাশে উঠবার শক্তি নেই। তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা। কখনো বা বাঁকিয়ে উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগন বিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে ও আস্তাকুরে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি কখনো আমি স্বৈরাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার, বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায়। অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি। দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম, তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নানঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রুপের থেকে আরও ক্রূর, আরও ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন। গগন বিহারী চিল, বৈদুর্যমণির তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের 6x3 ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায়, নখরে আছড়েছ মেঝে। সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে, গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারালো শুকনো বুকফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নয়, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগন বিহারী চিল, সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবারও মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত আকাশের প্রাণমূর্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কলঘরের ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছে। অসাধারণ। এই যে সুকান্তের কবিতা, এখন তুমি যে কবিতাটা পড়লে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বহু বহু কবিতা রয়েছে, নজরুলের বিদ্রোহী তো আমাদের সকলেরই জানা, এবং এছাড়াও অনেক অনেক কবির কবিতা রয়েছে যেগুলো আমাদেরকে হৃদয়কে নাড়া দেয় এবং প্রতিবাদের ভাষা হিসেবে আমরা বহুবার সেই কবিতাগুলোকে আঁকড়ে ধরবার চেষ্টা করেছি, তাই তো? একদম। এবং এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, লেখালেখি হয়েছে। আধুনিক কবিতা এবং তথাকথিত আমাদের জনপ্রিয় যে সমস্ত কবিরা রয়েছেন, রবীন্দ্রনাথ থেকে শুরু বা তার আগের বা পরবর্তী, আমরা যে সমস্ত কবিদের নাম একবারেই চিনি বা যাদের আমরা প্রণম্য বলি, প্রাতঃস্মরণীয় বলি, তাদের কবিতা তো রয়েছে, কিন্তু একটা কবিতার একটা ধারা তৈরি হয়েছে আধুনিক কবিতা। তো আধুনিক কবিতা নিয়ে তোমার বক্তব্য কি? মানে তোমার কি মনে হয় যে আধুনিক কবিতা কি আবৃত্তির উপযোগী?
হ্যাঁ, আধুনিক কবিরা এখন যে কবিতা লিখছেন, মানে স্টাইলটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ অবশ্যই উপযোগী, ভালো লাগে পড়তে। আচ্ছা, আমরা প্রতিবাদের কবিতা শুনলাম, তারপর প্রকৃতির কথা বললাম, এবং একটা ভাবাবেগের বাউল দিয়ে শুরু করেছিলাম, এবং আমাদের এই যে কৃষ্টি সংস্কৃতি আমরা যে চর্চা করি তার মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রেম, প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা, মানুষের সঙ্গে মানুষের, এবং প্রকৃতি, জীব জন্তু, প্রকৃতি বিভিন্ন পরতে পরতে এই যে সম্পর্কগুলো রয়েছে। যখনই মন খারাপ হয় তুমি হয়তো প্রকৃতির দিকে জানলা দিয়ে প্রকৃতির দিকে তাকিয়ে থাকো, মনটা শান্ত হয়। একদম। সবুজের দিকে তাকিয়ে থাকো, তোমার চোখ নরম হয়। একদম। আবার মনে করো মন খুব ভারাক্রান্ত, তখন আমরা অনেক সময় কবির গান শুনি বা কিছু মিউজিক শুনি, তাতে কি হয় আমাদের মনটা শান্ত হয়। কখনো কি তোমার মনে হয় যে মন ভারাক্রান্ত তখন তুমি কবিতা শুনতে ভালোবাসো? একদম একদম, মন ভারাক্রান্ত থাকলে, এবং আমার বলছি আমার 2 বছর আগে, আমি কবিতায় আশা নিয়ে একটু ছোট করে বলছি, আমার 2 বছর আগে মা মারা যান। তো প্রচুর ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম, তখন আমার মেয়েও খুব ছোট ছিল, তাকে সামলাতে, ঘর সামলাতে প্রচুর ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম। এই কবিতার মধ্যে এসে ম্যামই বলেছিলেন আসতে, তো এই কবিতার মধ্যে এসে ভীষণ মেন্টাল ফ্রেশনেস একটা কাজ করে এবং মন ভারাক্রান্তটা সত্যি খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। আরেকটা বিষয়, এই ব্রততী বন্দ্যোপাধ্যায় তো একটা ঘরানা, একদম, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, তারপর জগন্নাথ বসু, উর্মিমালা বসু থেকে শুরু করে আরও নাম বলা যেতে পারে। তো তাদের কবিতা তোমার শুনতে বেশি ভালো লাগে? আমার প্রথিত যশা কবির মানে আবৃত্তিকারদের মধ্যে হ্যাঁ, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কবিতা ভালো লাগে, ওই ম্যামের কবিতা শুনতে। বেশ, আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছি আজকের আলোচনা, এবং কবিতা নিয়ে যাপন, কবিতা নিয়ে আড্ডা। আমরা এবার কি কবিতা শুনবো, এবং এটাই শেষ কবিতা হতে পারে? এবার আমি একটি প্রেমের কবিতা বলে শেষ করছি, কবিতাই আমার প্রেম, তো এই এক প্রেমের কবিতা বলে অনুষ্ঠান শেষ করছি। ঠিক আছে। কবি আরণ্যক বসুর মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে 2 চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে 1000 খানেক গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, পরের জন্মে তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে
বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে। ঠিকই তো, এক জন্মে কি সবটুকু পাওয়া যায়? এক জন্মে যতটুকু না পাওয়া যায় সেটা আমরা আশায় থাকি পরের জন্মে মিটিয়ে নেব সুদে আসলে। ঠিক একই রকমভাবে একটা প্রভাতী আড্ডায় সবটুকু কিন্তু আশ পূরণ হলো না। ভাস্বতী আমাদেরকে অনেকটাই শোনালো, কিন্তু অনেকটাই বাকি রয়ে গেল। নিশ্চয়ই পরবর্তী কোনো এপিসোডে কোনো এক আড্ডায় আবার ভাস্বতীকে আমরা শুনব। একদম। এবং আপনাদেরকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই, সকালের কাজ ফেলে আমাদের সাথে এই প্রভাতী আড্ডায় কবিতার আসরে আপনারা ছিলেন। কোচবিহার সিকনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী আসরে। নমস্কার। ধন্যবাদ।